গ্রীষ্মকাল যে চলছে তা কিন্তু পারিপার্শ্বিক অবস্থা দেখলে বোঝা যাচ্ছে, রোদের তীব্রতা ভয়াবহ হয়ে গেছে। প্রচণ্ড গরমে সবার জীবনে একরকম অতিষ্ঠ। এই গরমে বা রোদের তীব্রতা বেড়ে গেলে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় তা কিন্তু হয় স্কিনে। আমাদের যে ত্বক আছে সেই ত্বক কিন্তু খুবই সংবেদনশীল। এই রোদের তাপে বা গরমে একদম জলা জলা একটা ভাব চলে আসে, আর তার সাথে কিছু অ্যালার্জিজনিত সমস্যা হয়। আর কি কি সমস্যা হয় দর্শক আজকে পুরো অনুষ্ঠান জুড়ে কিন্তু জানবো। দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন রেনেক্স স্বাস্থ্য কথা, এবং পুরো অনুষ্ঠান জুড়ে আমি ডাক্তার শারমিন জামান আছি আপনাদের সাথে। আজকে জানবো গরমে ত্বকের সমস্যা নিয়ে এবং তার যত্ন সম্পর্কে জানবো, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন একজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট। আমাদের সাথে আছেন ডাক্তার সিনথিয়া আলম, কনসালটেন্ট, ইউনাইটেড হাসপাতাল। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ। আমরা আজকে কথা বলবো গরমের ত্বকের যত্ন নিয়ে, কিন্তু এই গরমের মধ্যে দেখা যায় নানা রকম সমস্যা তো হচ্ছে, কিন্তু বিশেষ করে আপনাদের কাছে রোগীরা আসলে কি কি কমপ্লেন নিয়ে আসে সেইগুলো আগে একটু শুনি। গরমে আমাদের এই সময়টাতে যেহেতু অন্যান্য সময়ের থেকে গরমটা এখন অতিরিক্ত বেশি, আমি কমনলি আমার চেম্বারে এখন পাচ্ছি ফাঙ্গাল ইনফেকশন, খুব কমনলি পাওয়া যায়। বাচ্চাদের ক্ষেত্রে আবার দেখছি ঘামাচি, ম্যালেরিয়া বলে, এটা বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা অতিরিক্ত দেখা যায়। এটা যাদের 1 বছর আগে হয়েছিল বা 6 মাস আগে হয়েছিল সেটা আবার ব্যাক করছে, কারণ অতিরিক্ত ঘাম এবং এই গরমে দেখা যায় ওনারা একটু সময় বাইরে থাকলে ওনার ঘেমে যাচ্ছে, এই ঘামটা জমে ফাঙ্গাল ইনফেকশনগুলো হচ্ছে। ফাঙ্গাল ইনফেকশন এটা খুব কমন এখন পাওয়া যাচ্ছে। এটা ছাড়া ব্যাকটেরিয়াল ইনফেকশনও হচ্ছে, আবার সানবার্ন। এ সময় যারাই বাইরে যাচ্ছে বা বের হচ্ছে অনেকেই মানে সানবার্ন নিয়ে আমার কাছে রেগুলার রোগী আসে। তারা সানবার্নের জন্য এখন তো অনেকটাই কনসার্ন, তারা ঠিক করতে চায়। পিগমেন্টেশন যাদের আগে থেকেই থাকে, কোনো দাগ আগে থেকেই মুখে আছে, সেটা কিন্তু আরো বেশি গাঢ় হয়ে যাচ্ছে এই সময়টাতে। এটা কি সানবার্নের জন্যই হচ্ছে? সানবার্ন এটা আমাদের ইউভি রশ্মি, হ্যাঁ, আল্ট্রাভায়োলেট রশ্মি তখন দেখা যায় এখন অনেক বেশি তীব্র থাকে। এই 9টা থেকে 4টার মাঝে যে তীব্রতা এটা বেড়ে যায়, এই কারণে এই দাগগুলো অনেক বেশি গাঢ় হয়ে যাচ্ছে। আর এইগুলো ছাড়াও যেটা বললেন যে র্যাশ হওয়া বা অ্যালার্জি সমস্যা, এটাও তো একটু বেড়ে যায় এই সময়। হ্যাঁ, র্যাশ হওয়াটা আমি আপনাকে যদি বলি, দেখা যায় কি এই র্যাশটা কিভাবে আসে, যখন ঘেমে যাচ্ছে তখন সেই যেই কাপড়টা পরছে সেটা থেকেও তার অ্যালার্জি হতে পারে। সেটা যদি কটন বা একদম সুতি না হয় সেক্ষেত্রেও তাদের প্রবলেম হচ্ছে। আবার অল্প কিছুতেই র্যাশ হচ্ছে, র্যাশটা গরমের থেকে যে ঘামটা হচ্ছে ঘামের কারণেও কিন্তু হচ্ছে। প্রথম দিকে র্যাশ হচ্ছে, দেন পরবর্তীতে এটাই ফাঙ্গাল ইনফেকশনে রূপান্তরিত হচ্ছে। ঘামাচি তো একটা খুব কমন সমস্যা, যেহেতু অনেক বেশি সোয়েটিং হচ্ছে, ঘামের থেকে ঘামাচি হয়ে যাচ্ছে। র্যাশ এবং ঘামাচি বা হচ্ছে অ্যালার্জির জন্য যে র্যাশটা হচ্ছে, দুটোর মধ্যে কি আলাদা করে কোনো পার্থক্য তৈরি করা যায়? এখানে একই রকমই তো দেখতে অনেকটা। র্যাশের সাথে পার্থক্য করবেন কিভাবে? র্যাশ হবে আপনি দেখবেন যে হাতে লাগবে না, হ্যাঁ, হাতে আপনি যখন ফিল করবেন জায়গাটা লাল হয়ে থাকবে, একটু জ্বালা পোড়া করবে, অনেক সময় চুলকানি থাকতে পারে। আর ঘামাচি যখন হবে প্রচুর চুলকানি হবে, এটা হাতে টাচ করলে হাতে ফিল করতে পারবেন, গুড়ি গুড়ি অনেকগুলো ছোট ছোট দানার মতো হয়। এটা শরীরের বিভিন্ন মানে খুব বেশি হয় বাচ্চাদের ক্ষেত্রে পিঠে দেখবেন, সারা শরীরেই হয়, টোটাল বডিতেই হয়, পিঠের দিকে একটু বেশি হয়। বড়দের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। সেই ক্ষেত্রে আমরা চিকিৎসার কথা যদি বলি, একটু ঠান্ডা এনভায়রনমেন্টে বা এসির নিচে রাখতে হবে। ঠান্ডা পরিবেশে রাখলেই ঘামাচিটা নিরাময় সম্ভব, কিন্তু র্যাশটা কিন্তু সহজে সেরে যায় না, ট্রিটমেন্ট দরকার হয়। আচ্ছা, মেডিসিনের দরকার হয়। আচ্ছা, আরেকটা সমস্যার কথা বলি, যেটা গত মানে কয়েকদিন ধরে, লাস্ট 1 সপ্তাহ ধরে বলবো, যে খুব আসছে যে স্ক্যাবিস নিয়ে সমস্যা। মানে স্কিনে এরকম খুব র্যাশের মতনই লাল হয়ে যাচ্ছে এবং বড় বড় দানা হয়ে যাচ্ছে, এবং এটা সারতে অনেক সময় নিচ্ছে। এই অসুস্থতা সম্পর্কে যদি একটু বলেন। স্ক্যাবিস এখন মহামারী। যদি বলেন স্ক্যাবিস কি শুধুমাত্র গরমের সময় হয় না, এটা মানে সব সময় হতে পারে। আচ্ছা আচ্ছা, এটা কি ধরনের অসুখ আসলে? এটা একটা প্যারাসাইটিক ডিজিজ, হ্যাঁ, এটা একটা মাইট। এই মাইটগুলো দেখা যায় কি এত ছোট ছোট, এত ক্ষুদ্র, খালি চোখে দেখা যায় না। তো এই মাইটগুলো যখন শরীরে আসে দেখবেন কোনো কিছু প্রথম দিকে কোনো উপসর্গ প্রকাশ পাবে না, শুধু চুলকাবে এবং প্রচুর চুলকানি থাকবে। এটা রাতে বেড়ে যাবে, চুলকানির পরিমাণটা রাতে অতিরিক্ত বেশি থাকে, কারণ এই সময়ে এই মাইটগুলো লার্ভা বা এগ জমা হয় বা পারে।
আচ্ছা, তো আচ্ছা। সেই কারণে রাত্রে চুলকানিটাও প্রচুর বেড়ে যায়। তো এটা যখন হয় তখন আমরা বলি আমরা একটা ট্রিটমেন্ট কন্টিনিউ করতে বলি। ট্রিটমেন্টের পাশাপাশি কিছু কাউন্সেলিং দেই কি কি করতে হবে। ওকে। এটা কিন্তু আমরা ট্রিটমেন্টটা যদি 50% হয়, কাউন্সেলিংটা এটা 50%। যদি কেউ এই কাউন্সেলিং বা যেই কথাগুলো বা উপদেশগুলো দেওয়া হয় এইটা না মানে, তাহলে শুধু ট্রিটমেন্ট নিয়ে এই উপসর্গ বা স্ক্যাবিস থেকে দূর করা সম্ভব হয় না। অ্যাট এ টাইম কম্বাইন্ড একটা ট্রিটমেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে দিয়ে থাকি। এটা কি অয়েন্টমেন্ট এটা একটা লোশন হয়, অয়েন্টমেন্ট আচ্ছা। হয়, ক্রিম ফর্মেও পাওয়া যায়। তো এটা টোটাল বডিতে, বাচ্চাদের ক্ষেত্রে আমরা মুখমণ্ডল থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে দেওয়ার পর সারা রাত রেখে দিতে হবে পরপর 2 দিন। আচ্ছা, মানে 2 days। পুরো সমস্ত শরীরে যেই জায়গায় এফেক্টেড শুধু সেই জায়গাটা সেই না? জায়গা না, পুরো শরীরে আচ্ছা। মেখে রেখে দিতে হবে সারা রাত। পরবর্তী দিন সকালে যখন ঘুম থেকে উঠবে তখন সে শাওয়ার নিবে এবং যেই জায়গাগুলোতে বেশি চুলকায় বা ভাঁজযুক্ত জায়গাগুলোতে ভালো মতো ওগুলো ক্লিন করে ফেলবে। ওকে। তো এইভাবে এই ট্রিটমেন্টটাই কন্টিনিউ করবে পরপর 2 দিন এবং 7 দিন পরে আবার একদিন। তো এই লোশনটা মাখার উপরে প্লাস তার পরিষ্কার পরিচ্ছন্নতা, যেই কাপড় চুপড় বেডশিট বালিশ কভার যা কিছু আছে সব ধুয়ে দিতে হবে। এটা কিন্তু নর্মাল বা ওয়াশিং মেশিনে ধোয়া না, এটা বয়েল করা। হ্যাঁ, বলক উঠা পানিতে ধুতে হবে, না হলে দেখা যায় এই মাইটগুলো মানে যায় না। আবার নিয়মও আছে, বই খাতায় লেখা আছে যে এই মাইটগুলোকে, যেই পিলো কাভার কমফোর্টার যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোতে প্লাস্টিক ব্যাগে বন্ধ করে একদম লক করে 72 ঘন্টা রেখে দিতে হয়, 72 আওয়ার্স। সেক্ষেত্রে কি রোদে তাপের কি কোনো দরকার নাকি শুধু লক করে রেখে দিলেই হয়? যখন আপনি শুকাবেন, কড়া রোদে শুকানোর পরে আপনার লক করে রেখে দিতে হবে যাতে একটা মাইটও না থাকে, আচ্ছা, বেঁচে না থাকে। তো এত মানে কাউন্সেলিং বা পরিষ্কার পরিচ্ছন্নতা একটু বেশি হওয়ার কারণে অনেকেই মেনে উঠতে পারছেন না। একদম। তো এই কারণেই দেখা যাচ্ছে তারপরে যদি এমন হয় যে পরিবারের কয়েকজন সদস্য আছে সবাই এফেক্টেড বা একজন এফেক্টেড হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু একটু মানে বিপদই হয়ে যায় যে এত বেশি আসলে পর্যবেক্ষণ করাটা, তাই না? বাসায় যদি একজনও এফেক্টেড থাকে, প্রতিটা মেম্বারের কিন্তু এই লোশন বা ক্রিম এটা ব্যবহার করতে হবে। কারণ অন্য মেম্বাররা হয়তোবা উপসর্গ প্রকাশ পাচ্ছে না কিন্তু তাদের কাছেও মাইট থাকে। আচ্ছা, মানে যে কোনো একটা সারফেসে বা একটা এরিয়াতে যদি মাইটটা থাকে তাহলে সেখান থেকে আবার ট্রান্সফার করতে পারে, তাই না? এটা 72 ঘন্টা পরে আপনি বলছেন যে এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং একবার যদি ভালো হয়ে যায়, ধর কেউ এখনো হলো সেরকম করে সবকিছু নির্দেশনা মেনে টেনে সুস্থ হয়ে গেল এবং পরবর্তী থেকে এটা আবার হতে পারে যদি কোনো কারণে অনিয়ম হয়? অবশ্যই এই মাইটটা অন্যের কাছ থেকে আসতে পারে, ডিরেক্ট কন্টাক্টে হতে পারে বা কোনো ধরনের কাপড় চুপড় চেয়ার টেবিল এগুলো থেকেও আসতে পারে। তো এটা যদি সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা মেইনটেইন করে পার্সোনাল হাইজিন, তাহলে কিন্তু এটা হওয়ার চান্স থাকে না। কিন্তু ক্রাউডেড এরিয়া দেখবেন, লো সোশিও ইকোনমিক কন্ডিশনে যারা থাকে তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। স্কুল মাদ্রাসাতে দেখা যায় কি এখন অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে স্ক্যাবিসের জন্য, মাদ্রাসাগুলোতে আলাদা করে একটা সিস্টেম বা কাউন্সিল এইভাবে করা হচ্ছে, ক্যাম্পেইন, যেটাতে বলে দেওয়া হচ্ছে যে কিভাবে স্ক্যাবিসের ট্রিটমেন্টটা করতে হবে, সবাইকে জানানো হচ্ছে। আসলে মেইনলি হচ্ছে আমাকে একটু সতর্ক থাকতে হবে, তাই না? যে যদি কারো সমস্যা হয় তাকে একটু সেপারেট রেখে বাকিদের আসলে সুস্থ রাখার একটা পর্যায় তৈরি করে দেওয়াটা আসলে খুব বেশি প্রয়োজন। এই স্ক্যাবিসের সাথে আমি আরেকটা জিনিস একটু মিলাবো যে দাউদের সমস্যাও কিন্তু অনেক সময় এই সময় বেড়ে যায়। তো আসলে এগুলো কি স্কিনের যে সমস্যাগুলো একটা একটার সাথে কি রিলেটেড নাকি সবগুলো আলাদা আলাদা কারণে হচ্ছে? কারণ আলাদা। স্ক্যাবিস যেমন একটা প্যারাসাইটিক ডিজিজ, ফাঙ্গাল আর দাঁতটা কিন্তু একটা ফাঙ্গাল ডিজিজ, ফাঙ্গাস, ছত্রাক। এই কারণে হচ্ছে। ফাঙ্গাসটা কেন হয়? যে জায়গাটাতে ঘেমে যাচ্ছে, আমাদের কিছু জায়গা থাকে একটু মানে হচ্ছে ঢাকনা থাকে, সব সময় ঢাকা থাকে, দেখা যায় হ্যাঁ ওই জায়গাগুলোতে একটু ঘাম বেশি জমা হয়, এই জায়গাগুলোতে দাঁতের পরিমাণ বেশি হয়, এটা ছত্রাক বেশি জন্মায়। তো এটার ধরন এবং এটার আকৃতি প্রকৃতি একটু ডিফারেন্ট হয়, এই ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট। নারীদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে যেটা হয় যে প্রাইভেট এরিয়াতে এই দাঁতের সমস্যা বা ফাঙ্গাল ইনফেকশনের কিন্তু পরিমাণ অনেক বেড়ে যায়, তারা আসলে কি করবে? এটার আসলে চিকিৎসা কিভাবে করবে? ফাঙ্গাল ইনফেকশন শরীরের যে কোনো একটা জায়গায় যদি হয় প্রথমেই প্রকাশ পায়। আমি শুধু চেনার উপায়টা বলে দিতে চাই যে একটু আকৃতিটা গোলাকার হবে
একটু ডার্ক থাকবে, প্রথম দিকে দেখা যাবে এটা লাল হয়ে একটা মার্জিনের মতো আসছে, প্রচন্ড চুলকাচ্ছে, একটু ঘেমে থাকার পরে চুলকানি আরো বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে দেরি করবে না, অবশ্যই সাথে সাথে একটা ট্রিটমেন্ট নিতে হবে, কিন্তু সেই ট্রিটমেন্টটা যেন ফার্মেসি থেকে না হয়। অনেকে করে কি দোকানে যায়, ফার্মেসির দোকানে গিয়ে ওষুধ কিনে আনে, তারা ওখান থেকে যেটা দেয় স্টেরয়েড ক্রিম দেয়। এই স্টেরয়েড ক্রিমগুলো যখন কেউ ব্যবহার করে দেখবেন উইদিন 3 to 4 ডেজ এগুলো টোটালি চলে যাচ্ছে, মানে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ভালো হয় না, এটা আরো ডেপথে চলে যায়। এটা আফটার 15 ডেজ এটা টোটালি আরো অনেক বেশি হয়ে আসে। তো সেক্ষেত্রে ডিজিজটা আরো স্থায়ী হয়ে যায়, আকৃতি প্রকৃতি চেঞ্জ হয়ে যায়, তখন দেখা যায় নর্মাল অ্যান্টিফাঙ্গাল মানে মেডিসিনে এটা যেতে চায় না। তো আমি বলবো প্রথমে যখন এরকম গোলাকার লাল এবং উঁচু একটু হতে পারে আসে, ঘামের কারণে এটা বেশি চুলকায়, তাহলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট নেবেন। অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্টটা যদি কেউ প্রথম দিকেই নেয় এটা খুব তাড়াতাড়ি সেরে যায়, এটা কিন্তু এত বাড়তি ঝামেলা হয় না। আবার ফিরে আসার সম্ভাবনাটা একটু কম থাকে, অনেক কম থাকে। তখন কিছু নিয়ম মানতে বলি, পার্সোনাল হাইজিন মেইনটেইন করতে বলি, এটা একদম টোটালি দেখা যায় এটা থেকে ভালো হয়ে যাচ্ছে। কিন্তু যাদের ধরেন যে অনেক দিন ধরে আছে এরকম দোকান থেকে মেডিসিন নিয়ে হঠাৎ ভালো হয়ে যাচ্ছে, কিন্তু এটা আস্তে আস্তে ধীরে ধীরে এটা আরো বেশি গভীর হয়ে যাচ্ছে এবং একটা পর্যায়ে যে দেখা যাচ্ছে কোনো ওষুধেই সারছে না, তাদের জন্য আসলে কি ব্যবস্থাপনা থাকবে? এটা যেমন কোনো ওষুধেই সারে না, যখন বেড়ে যায় এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, ধৈর্য ধরতে হবে, অবশ্যই এটা ঠিক হবে। এই সময়টাতে চাইলেই অন্য কোনো ওষুধ বা অন্য কোনো কিছু খাওয়া যাবে না বা ব্যবহার করা যাবে না। অনেকে দেখবেন সরিষার তেল, হেক্সিসল, ডেটল এগুলো দেয়, এগুলোতে কিন্তু এটা বেড়ে যায়, অ্যাসিডিক এরিয়াতে এটা বেড়ে যায়, এগুলো ভুলেও দেয়া যাবে না। তো জিনিসটা এই সময় আমরা সাবান, নর্মাল যে সাবান থাকে এটাও ব্যবহার করতে না করি, কারণ এই সাবানের এটাতেও বেড়ে যায়। তো অ্যান্টিফাঙ্গাল আছে, হ্যাঁ, এই জন্য অ্যান্টিফাঙ্গাল কিছু সোপ আমরা আলাদা করে বলি, সেই সোপগুলো ব্যবহার করতে বলি হালকা পাতলা, যে যতদিন এটা না সারে তখন দেখবেন আস্তে 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 নিয়ম মানলে এটাও কমে যাবে। এখন রেজিস্ট্যান্স যেগুলো ফাঙ্গাল ইনফেকশন সেগুলোর জন্য আলাদা কিছু ট্রিটমেন্ট এবং কিছু ট্যাবলেট এগুলো আমরা দেই, কিন্তু নিয়ম মেনে এবং কিছু টেস্টের পরবর্তীতে দেই। আচ্ছা, এই যে বলছেন যে ফাঙ্গাল ইনফেকশন যেগুলো এখন বেশি হচ্ছে বিশেষ করে গরমে, এটা কি শুধু আমাদের স্কিনেই হচ্ছে, শরীরের বিভিন্ন পার্টে হয় নাকি চুলেও হতে পারে, স্কাল্পেও কি হওয়ার সম্ভাবনা থাকে? অবশ্যই থাকে। ফাঙ্গাল যখন আমাদের স্ক্যাল্পে এফেক্টেড হবে তখন কিন্তু আমরা সেবোরিক ডার্মাটাইটিস, এটা ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল দুই কজেই হচ্ছে। আচ্ছা, দেখবেন অনেক সময় আমরা বলি যে একটু আঁশের মতো আসছে, চুলকাচ্ছে, নাকের দুই পাশে হচ্ছে, আইব্রোতে হচ্ছে, দাড়িতে হচ্ছে, একটুতেই লাল হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে, আঁশের মতো উঠে, এটা কিন্তু একটা ফাঙ্গাস। দেখা যায় এটা ব্যাকটেরিয়ালও কজ থাকে, ফাঙ্গাসও থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফাঙ্গাল কজটা বেশি থাকে। তো এই ড্যান্ড্রাফ, তারপরে হচ্ছে মুখের মধ্যে কিছু আঁশ জাতীয় কিছু আসা, আবার অনেকের ক্ষেত্রে স্কিন এই উপরের আঁশটা যখন মুখে বা চেস্টে পড়ে দেখবেন জায়গাটা সাদা হয়ে যায়। অনেকে বাচ্চাদের ক্ষেত্রেও হয়, বড়দের ক্ষেত্রেও হয়, অনেকে বলে এটা ছুলি, এই টাইপের একটা বাংলা কথায় আছে। তো এইটাও কিন্তু একটা ফাঙ্গাস, হ্যাঁ, এটা ট্রিটমেন্ট নিলে আস্তে আস্তে এটাও চলে যায়। এটা কি ধরনের ট্রিটমেন্ট থাকে? শুধু কি অয়েন্টমেন্ট ব্যবহার করা হয়? এটা অয়েন্টমেন্ট থাকে, তার হচ্ছে অবশ্যই শাওয়ার জেল হিসেবে কোন মেডিকেটেড একটা আমরা কিটোকোনাজল দিয়ে থাকি, এটা দিলে অনেকটুকু কন্ট্রোলে চলে আসে এবং এটা কিওর হয়ে যায়। ওকে, যাক, আমরা খুব চমৎকার কিছু কথা শুনলাম এবং আরো শুনবো, কিন্তু একটা ছোট বিরতি থেকে। দর্শক, আপনারা দেখছেন রেনিক্স স্বাস্থ্য কথা, সময় হলো ছোট একটি বিরতি নিয়ে, সাথেই থাকুন, ফিরছে কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের রেনিক্স স্বাস্থ্য কথায়। দর্শক, আজ আমরা কথা বলছিলাম গরমে ত্বকের যত্ন নিয়ে এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন ডাক্তার সিনথিয়া আলম। আমরা বিরতিতে যাবার আগে কিন্তু স্কেবিস সম্পর্কে জানলাম এবং ফাঙ্গাল ইনফেকশন সম্পর্কে কিন্তু জানলাম, যেটা কিন্তু চুলেও হচ্ছে, এবং চুলের ক্ষেত্রে আপনি বললেন যে কিছু আলাদা করে মেডিকেটেড শ্যাম্পু বা হচ্ছে আমাদের স্কিনের যে জিনিসগুলো আছে সেগুলো ব্যবহার করে, কিন্তু আমার চুলের ক্ষেত্রে যেটা হয়, বাঙালি হিসেবে সবাই কিন্তু তেলের উপর একটু নির্ভরশীল, যে মাথায় তেল না দিলে চুল ভারবে না, চুলটাকে ঘন হবে না, কালো থাকবে না, এই জন্য তেল কিন্তু একটু ব্যবহার করা হচ্ছে। তো এই তেলেও কি ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, নাকি যখন ইনফেকশন হচ্ছে তখন তেল ইউজ করা যাবে না? নানি দাদি আমাদের সবাই একটা সময় থেকে চলে আসছে যে আমাদের তেল দিতে হবে, তেল না দিলে চুলে পুষ্টি পায় না। একদম। তো এই ক্ষেত্রে দেখা যায় কি তেলটা আমাদের বই পুষ্টকে, হ্যাঁ,
এগুলো আমাদের না করা আছে। আচ্ছা। এবং এটা সত্যি কথা বলতে, তেল আপনি যদি মনে করেন আপনার ময়শ্চার দিচ্ছে, তাহলে আপনি স্ক্যাল্পে দেওয়ার প্রয়োজন নেই, তেলে দিতে হবে, মানে হচ্ছে আপনার চুলে দিতে হবে। লোয়ার থার্ডে দিতে পারেন বা নিচের অংশে দিতে পারেন। এটা দেওয়ার পর আধা ঘন্টার মধ্যে আপনার শাওয়ার করতে হবে। বাট তেল যাদের ক্ষেত্রে ড্যান্ড্রাফ আছে এবং হওয়ার প্রবণতা থাকে, তারা অবশ্যই তেল ব্যবহার করবে না, নিষিদ্ধ। একদমই না, কারণ তাদের ক্ষেত্রে আপনার ওখানে এমনিতেই ড্যান্ড্রাফ হচ্ছে, যেহেতু আপনার একটা স্কেলিলেশন জমা হচ্ছে, আপনি যখন তেল দিচ্ছেন সেটা আরো একটা আঁশ যুক্ত হচ্ছে এবং ময়লার স্তরটা বেড়ে যাচ্ছে। এটা কিন্তু ক্লগ হয়ে যায়। আপনার স্ক্যাল্পে যে হেয়ার ফলিকলগুলো থাকে সেগুলো যখন ক্লগ হয়ে যায়, ওখানেও দেখবেন আপনার গুটি গুটি ছোট ছোট দানা দানা আসে। তো এক্ষেত্রে আমি অবশ্যই বলবো তেল ব্যবহার করা যাবে না। যদিও আজকে স্কিন নিয়ে কথা বলার কথা, কিন্তু তারপর আমি একটু চুল সম্পর্কে জানতে চাইবো, যে কারণ চুল নিয়ে আমাদের কিন্তু অনেকেরই অনেক বেশি মাথা ব্যথা আছে, যে চুল পড়ে যাচ্ছে, এ নিয়ে একটা ভয়াবহ দুশ্চিন্তা কাজ করে, তাই না? কিন্তু নতুন চুল গজানোর জন্য কিন্তু আমরা বাজারে কিছু প্রোডাক্ট পাচ্ছি এখন, যেগুলো বলা হচ্ছে যে এই তেলগুলো ব্যবহার করলে নতুন চুল গজাবে এবং চুলগুলো বড় হবে, এরকম কিছু আমরা বিজ্ঞাপন পেয়ে থাকি। আসলেও কি মানে ওই তেলগুলো কি একটু আলাদা হয়, যেগুলো ব্যবহার করলে আসলে উপকার পাওয়া যাবে? কোনো ধরনের তেল আমাদের স্ক্যাল্পের জন্য ভালো না। যদি তার আঁশযুক্ত বা এই ধরনের ড্যান্ড্রাফ থাকে, সে তো কোনোভাবেই তেল ব্যবহার করতে পারবে না। আর তেল দিয়ে নতুন চুল গজানো, এই ধরনের ধারণা এটা সম্পূর্ণ ভুল। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ, মেডিসিন যদি তেলের সাথে মেশানো থাকে বা সে যদি ওই মেডিসিনটা তেলের সাথে যুক্ত করে, তাহলে তো হতে পারে। কিন্তু যখন নারকেল তেলের সাথে এই ধরনের, ধরেন আমরা কি চুল গজানোর জন্য মিনোক্সিডিল, এই ধরনের আরো কিছু আছে, এইগুলো মিক্স করে, কিন্তু তেলের সাথে মেশালে এটা কিন্তু কমে যায়। এটার এটার স্ট্রেনটা কমে যায়, তখন কিন্তু ওইভাবে কাজ করে না। আপনার তেলের সাথে দেওয়ার প্রয়োজন নেই, আপনি জাস্ট মেডিসিনটাই ইউজ করেন। তার মানে কিছু মেডিসিন আছে যেগুলো ব্যবহার করলে আমার মানে নতুন চুল গজাতে সাহায্য করে। আচ্ছা, এই জিনিসগুলো তো আসলে বাজারে গেলে পাওয়া যাবে না, এটা হচ্ছে আসলে একজন ডার্মাটোলজিস্টের সাথে কথা বললে আসলে কিন্তু এটার উপকারিতা অবশ্যই। কারণ কি, অনেকেই দেখবেন যে এখন সোশ্যাল মিডিয়াতে বিক্রি হচ্ছে পেপটাইড, এরকম হ্যান ত্যান অনেক কিছু। এটা কিন্তু তারা বিজনেসের জন্য তারা এটা দেখাচ্ছে বা বলছে। একটা সময় ব্যবহার করার পর যখন ব্যর্থ হবে, তখন দেখা যাবে যে ওটা বন্ধ করছে, কিন্তু অনেকে তো এটা দেখেই কেনে। এই ধরনের কোনো কিছু তাদের এটাতে প্রলোভন, এই বিষয়ে বিশ্বাস করা উচিত না। আমি বলবো, যদি কারো কোনো ধরনের চুল পড়ার প্রবণতা থাকে, ফার্স্টেই আপনি টেস্ট করেন ভিটামিন ডি লেভেল ঠিক আছে কিনা। আপনি জিঙ্ক শুরু করেন, আপনি একজন ডক্টরের পরামর্শ নিয়ে কিছু সাপ্লিমেন্ট স্টার্ট করে দেখবেন যে হেয়ার লসটা কত পরিমাণে কমে যাচ্ছে। প্লাস এটার পাশাপাশি নতুন রিগ্রোথের জন্য আপনি কিছু স্প্রে ব্যবহার করতে পারেন, কিছু ট্রিটমেন্ট নিতে পারেন। তাই মিনোক্সিডিল আপনি নিতে পারেন। মিনোক্সিডিল কতদিন ব্যবহার করতে হবে, টানা কতদিন ব্যবহার করলে হেয়ার থাকবে বা ওই হেয়ারটা স্থায়ী হবে, বড় হবে, সেটা একজন ডাক্তার বা ডার্মাটোলজিস্ট আপনাকে ওই সময় বুঝিয়ে বলবে। এবং অবশ্যই ব্যবহার করার পর হুট করে ছেড়ে দিবেন না। এবং এই কিছু প্রসেস আছে। হ্যাঁ, আর এই ট্রিটমেন্টের মাঝে হেয়ার কালার করা যাবে না, অ্যামোনিয়া ফ্রি, বাবা ফ্রি কিছু শ্যাম্পু এবং প্রোডাক্ট ব্যবহার করতে হবে। যদি কেউ মেনে চলে, তাহলে চুল পড়া রোধ এবং রিগ্রোথ অবশ্যই সম্ভব। ওকে, তাহলে আপনি যেহেতু বলেন কিছু শ্যাম্পুর কথা, যে এই শ্যাম্পুগুলো বাদ দিয়ে করতে হবে, তাহলে একদম সাধারণ মানুষ হিসেবে কোন শ্যাম্পুগুলো আসলে চুলের জন্য ভালো, সেটা নারী বা পুরুষ দুজনের জন্য? যাদের ড্যান্ড্রাফ থাকে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমরা কিটোকোনাজল শ্যাম্পু বলে থাকি। 2% কিটোকোনাজল এটা লেখা থাকে এবং এটা বিভিন্ন ব্র্যান্ডের আছে। 2% কিটোকোনাজল বললে তখন যে কোনো একটা ব্র্যান্ডের তারা দিয়ে দিবে। তো এই শ্যাম্পুগুলো সপ্তাহে 2 দিন যদি কেউ ব্যবহার করে, ড্যান্ড্রাফটা কমে আসলে চুল পড়া এমনিই ছেলেদের ক্ষেত্রে বেশি হয়, এটা কমে যায়। তার পরবর্তীতে আপনি যদি মনে করেন রিগ্রোথ করার জন্য কোন ধরনের শ্যাম্পু লাগবে, সেটা কিন্তু কিছু কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট আছে, এগুলোতে চুল পড়াও রোধ করে এবং নতুন হেয়ার রিগ্রোথ করে, স্টিমুলারিস হিসেবে কাজ করে কিছু ইনগ্রেডিয়েন্ট। এগুলো দেখবেন মার্কেটে এখন বিভিন্ন ব্র্যান্ডের আছে, কিছু ইনগ্রেডিয়েন্ট পাওয়া যাবে, লেখা থাকবে, সেন্সিটাইজার থাকবে, এগুলোতে হেয়ার গ্রোথ হয়। এগুলো কিন্তু নর্মাল টিপিক্যাল
ব্র্যান্ড নরমাল না। যে শ্যাম্পুগুলো আমরা সচরাচর সব জায়গায় পাই সেগুলো না, এটার জন্য একটু আলাদা দোকানগুলোতে যে কোনো ফার্মেসিতে গেলে গিয়েও পাওয়া যাবে, তাই না? যাদের স্পেসিফিক করে কিছু সমস্যা আছে তারা একটু আলাদা শ্যাম্পু বা আলাদা কিছু ব্যবহার করলে তারা আসলে হ্যাঁ, উপকার এটা পাবে। আবার কিছুদিন ব্যবহার করতে হবে, দেন অফ করতে হবে। এটা ট্রিটমেন্ট ওয়াইজ দেখবেন, তাহলেই অনেকটুকু ভালো এবং হয়। এর সাথে তো অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের সান্নিধ্য যাওয়াটা অবশ্যই। খুব বেশি দরকার, তাহলে স্পেসিফিক করে জানা যাবে যে আসলে কোন শ্যাম্পুটা বা কোন সোপটা আসলে ভালো। আচ্ছা, এর সাথে আমি একটু জানি যে এই যে আপনি প্রথমে বললেন যে এই সময়টা যেহেতু প্রচন্ড গরম পড়ছে, রোদের একটা তাপ, মানে একদম গা জ্বলে যাচ্ছে এরকম একটা ব্যাপার থাকে, স্কিন বার্ন হচ্ছে বেশি এবং সানবার্ন নিয়ে আপনাদের কাছে রোগীরা বেশি আসছে। তো এই যে এখন এই গরমের সময় একদম না পেরেও তো যাওয়া যাচ্ছে না, অনেকেই বাইরে যাচ্ছেন এবং সানবার্ন হচ্ছে, তাদের জন্য আসলে কি সাজেস্ট করবেন? যে তারা কি শুধুমাত্র সানস্ক্রিন ইউজ করলে সানবার্ন থেকে রক্ষা পাবে, নাকি এর সাথে আরো কিছু থাকবে? ছেলেদের ক্ষেত্রে এক ধরনের, মেয়েদের ক্ষেত্রে আরেক ধরনের। মেয়েরা একটু কনসার্ন থাকে, মেয়েদের ক্ষেত্রে হয় কি তাদের এই সানবার্নটা হওয়ার পিছনে থাকে 2 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করতে পারে না, এবং হচ্ছে তারা জানে না যে বাসায় থাকলেও এই সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে। সানস্ক্রিন মাস্ট, সবকিছুর আগে সানস্ক্রিন, এটা আমার প্রধান। দেন আমি বলবো এটা ছাড়া তাদের করতে হবে এই সময়টাতে কেউ যদি লং টার্ম বাইরে থাকে টানা 2 ঘন্টার বেশি, এই বাসায় আসার পর একটু আইস ওয়াটার বা তার গন্তব্যে পৌঁছানোর পর একটু ঠান্ডা পানি দিয়ে ফ্রেশ ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে ফেলবে। অবশ্যই ডাবল ক্লিনস করবে, যেটাতে তার স্কিনটাতে যতটুকু ময়লা বা ডার্ট বা যেই ঘামটা জমা হচ্ছে সেটা টোটালি পরিষ্কার হয়ে যাবে। তো এই ধরনের ক্লিনজার পাওয়া যায়, এই ক্লিনজারগুলো দিয়ে ক্লিন করবে, তার আগে ঠান্ডা পানি দিয়ে একটু মুখটা ভালো মতো পরিষ্কার করবে। এর পাশাপাশি সারা দিনের কাজ শেষে যখন বাসায় পৌঁছবে শসার রস, হ্যাঁ, কিউকাম্বার যে ইয়েটা থাকবে ক্রাশারটা, এই ক্রাশারটা মুখে দিয়ে রাখবে, কারণ মুখে অ্যাপ্লাই করে রাখবে, পুরো মুখে অ্যাপ্লাই করবে। সেক্ষেত্রে যতটুকু বার্ন হওয়ার চান্স থাকে এটা আস্তে 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 কমে যায়, এবং সারা দিনের পরে যখন এটা দিবে তার কিন্তু দাগ বা যতটুকু মেলানিন একটু ট্রিগার্ড হয় এটা আস্তে আস্তে কমে আসে, রিডিউস হয়ে যাবে। তবে এখন কিন্তু পুরুষরাও কিন্তু যথেষ্ট সচেতন, তারা কিন্তু পুরুষদের করে। তাদের জন্য আসলে কি নির্দেশ? পুরুষদের ক্ষেত্রে এটা আরো বেশি। পুরুষরা কিন্তু বাইক চালায়, ম্যাক্সিমাম ছেলেরা দেখা যায় বাইকে থাকার কারণে তাদের হাত অনেক বেশি কালো হয়ে যাচ্ছে। তো আমার চেম্বারে এরকম অনেকেই আসে, তাদের ক্ষেত্রে তারা সানস্ক্রিনটা যদিও স্টার্ট করেছে বাট ওই রুটিন ওয়াইজ ব্যবহার করতে পারে না। তো তাদের ক্ষেত্রেও আমি বলবো তারা কিন্তু মুখ শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে যায়, তারা যে একটা ফেস ওয়াশ বা একটা কিছু দিয়ে ক্লিন করবে আগে ওইটাও করতো না। এখন অনেকেই কনসিয়াস, তারা কিন্তু করে। তো তাদের জন্য একটা পারফেক্ট ক্লিনজার ব্যবহার করতে হবে, অবশ্যই অয়েল গ্ল্যান্ডগুলো ক্লিন থাকে যাতে, এটা এনশিওর করতে হবে। হ্যাঁ, এই ক্লিনজারটার এফেক্টটা যদি ওরা মেনটেন করে, প্লাস পাশাপাশি এই যে শসার রস বললাম, এই শসার রস অনেক ইম্পর্টেন্ট। দৈনিক যতটুকু পানি খাওয়া, মানে নর্মালি আমরা খাই তার থেকে 2 থেকে 3 গ্লাস পানি বেশি খেতে হবে। এই সময়টাতে অয়েলি ফুডগুলো একদম টোটালি বাদ দিতে হবে। এই সামারে এটা বাদ দিলে শরীরটাও সুস্থ থাকবে। পাশাপাশি টক দই একটু খাবার অভ্যাস রাখতে হবে, এটা স্কিনের জন্য অনেক হেল্প করে, অনেক বেশি হেল্প করবে। আপনি ক্লিনজিং এর কথা বলছেন যে ডাবল ক্লিনজিং করা এবং প্রপার ওয়েতে ক্লিন করা যাতে স্কিনটা একদম ডাস্ট ফ্রি বা ময়লা ফ্রি থাকে, তাই না? এই ক্লিনজিং নিয়ে অনেকের মধ্যে অনেক রকম মতবাদ আছে, তাই না? এক একজন এক একটা প্রোডাক্ট ইউজ করে, কিন্তু সেক্ষেত্রে কি কোনো তারতম্য আছে নাকি বাজারে যে কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করলে হয়? প্রতিটা ত্বকের জন্য ভিন্ন 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 প্রোডাক্ট আসবে। একজন সবার স্কিন এক না, বডির যেরকম এক না সেরকম স্কিনও এক না। সেক্ষেত্রে যাদের ফেস অয়েলি তাদের ক্ষেত্রে এক ধরনের, যাদের ফেস ড্রাই তাদের জন্য আরেক ধরনের, যাদের ক্ষেত্রে অয়েলি থাকে তাদেরকে আমরা জেল টাইপ ক্লিনজারগুলো দেই, হ্যাঁ, একটু ভালো মতো যাতে ক্লিন হয় সেটার জন্য। যাদের ক্ষেত্রে ড্রাই তাদেরকে ক্রিমি টেক্সচারের কিছু ক্লিনজার আছে, ওগুলো আমরা অ্যাপ্লাই করতে বলি যাতে প্রপার ওয়েতে ক্লিন হয়। এবং ডাবল ক্লিনজ কিভাবে করতে হয় তখন আমরা বলি যে আপনি দুটা ব্যবহার করতে হবে, একটা হচ্ছে ওয়াটার বেসড,
আরেকটা হচ্ছে অয়েল বেসড, যাতে ক্লিনটা প্রপার হয়। অনেকেই বলে যে ডাবল ক্লিনজিং তো আমিও করি, আমি বললাম কিভাবে করেন, বলে আমি ফেস ওয়াশ দিয়ে 2 বার মুখ ধুই, তাহলে তো ডাবল ক্লিনজিং হলো। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা সেখানে না, ব্যাপারটা হচ্ছে আপনার আগে একটা অয়েল বেসড ক্লিনজার লাগবে, সেটা দিয়ে ক্লিন করার পর তারপর একটা ওয়াটার বেস দিয়ে ক্লিন হলে আপনার প্রপার ক্লিনিংটা হচ্ছে, আদারওয়াইজ কিন্তু ডাবল ক্লিনজিং হয় না। ওকে, তার মানে হচ্ছে আমাকে 2 রকম প্রোডাক্ট দিয়ে দুবার কি ওয়াশ করতে হবে। কেউ যদি মেকআপ করে প্রথমে মেকআপ রিমুভার যেটা অয়েল একটা ক্রিমি টেক্সচার, ওটা দিয়ে মেকআপটা রিমুভ করে দেন মাইসেলার ওয়াটার দিয়ে অনেকে মুখটা ক্লিন করে দেন আমরা ফেস ওয়াশ বা হচ্ছে একটা ক্লিনজার ব্যবহার করতে পারি, এটাতেও কিন্তু প্রপার ক্লিনিং হয়। যারা সারাদিন বাইরে থাকছে বাসায় যাওয়ার পরে কিন্তু এইভাবেই কিন্তু তারা ক্লিন করতে পারে। ছেলেদের ক্ষেত্রে কি মেয়েরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করছে সেগুলো কি ছেলেরা ব্যবহার করবে, নাকি ছেলেদের জন্য তো এখন আমরা নানা রকম প্রোডাক্ট দেখতে পারি যে শুধুমাত্র ফর ম্যান হিসেবে লেখা থাকে, তাদের জন্য আলাদা থাকবে কোনটা? ফর ম্যানের জন্য যেটা বলে, হ্যাঁ, তাদের স্কিন টাইপের জন্য, হ্যাঁ, এখন তাদের ত্বক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক অয়েলি থাকে, তো তাদের জন্য আমরা অয়েল ফ্রি কিছু ক্লিনজারের কথা বলি। এই ছেলেদের ত্বকের ক্ষেত্রে ত্বকের ভিত্তিতে যা ড্রাই বা অয়েলি সেই ভিত্তিতে তাদের ফেস ওয়াশ বা ক্লিনজার ব্যবহার করতে হবে। এটা মেয়েদের থেকে আলাদা বা ওদের জন্য যে ফর মেন দিয়ে আলাদা দেয় এটা সেরকম কিছু না, এরকম নয়। ভালো একটা প্রোডাক্ট ব্যবহার করাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, তাই না? এর সাথে আমরা আরেকটা জিনিস জানি যে বিভিন্ন রকম ময়শ্চারাইজার ইউজ করতে হয় স্কিনের টেক্সচারটাকে আসলে প্রপার রাখার জন্য। তো গরমের সময় কি আমরা কি নর্মাল যে ক্রিমগুলো ইউজ করা বা লোশনগুলো ইউজ করা সেগুলোই কি ইউজ করবে যাতে সুস্থ থাকে যায়, স্কিনটাকে ভালো রাখা যায়? গরমের সময় ময়শ্চারাইজার সবসময় ব্যবহার করতে হবে। ময়শ্চারাইজার ব্যবহার না করলে দেখবেন খুব দ্রুত আপনার ত্বকে রিঙ্কেল পড়বে, প্লাস পাশাপাশি অনেক মানে ইন্ডিকেশন আসবে। এটার জন্য মাস্ট একটা ময়শ্চারাইজার ম্যান্ডেটরি। ময়শ্চারাইজারটা গরমকালে এমন হতে হবে যেটা ওয়াটার বেসড, জেল বেসড। এটা আপনার এত লাইট ওয়েট হবে আপনি ফিল করবেন না, আপনার পোরস গুলো ক্লগ হবে না, হ্যাঁ, এগুলো আপনার ব্রেদেবল হবে। তো লাইট ওয়েট নন কমেডোজেনিক কিছু প্রোডাক্ট বা ময়শ্চারাইজার পাওয়া যায় ওয়াটার বা জেল টাইপ, এগুলো ব্যবহার করতে হবে। এটা লেখা থাকবে যে ওয়াটার বেস বা জেল বেস এরকম লেখা থাকবে, ময়শ্চারাইজার সব ব্র্যান্ডেরই মানে লেখা থাকে, এটাতে ইজি হয়। আচ্ছা, গরমের সময় যেটা হয় বারবার হাত মুখ ধুতে ইচ্ছা করে, আপনি বললেন যে সম্ভব হলে একটু পরপর ধুলে ভালো, ঠান্ডা পানি দিয়ে ধুলে, কিন্তু আমাদের ন্যাচারাল যে ময়শ্চারাইজারটা বের হয় স্কিন থেকে, গ্ল্যান্ডগুলো থেকে, সেগুলো কি আসলে নষ্ট হয়ে যাওয়ার কি সম্ভাবনা থাকে বারবার ওয়াশ করলে? এটা কি গরমের সময় তো আমাদের যেটা বের হচ্ছে এটা অতিরিক্ত, হ্যাঁ, তখন দেখা যায় একটু যদি না ক্লিন করা হয় ওটা জমে যাচ্ছে, তখন এটা ক্লিন করে ফেলতে হবে। এখন হাতের ক্ষেত্রে বলতে পারেন যে বারবার আমার হাতটাও তো ভিজছে, এটাও ধোয়া হচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, হাতের জন্য কিন্তু একটা ময়শ্চারাইজার দিতেই হয়। হাত আপনি যতবারই ক্লিন করেন হাতের জন্য ময়শ্চারাইজার না দিলে হাত কিন্তু অনেক রুক্ষ হয়ে যায় খুব দ্রুত। হাতের কেয়ার কিন্তু অনেকেই করতে পারে না বা হচ্ছে এটা ভাবে মানে অবহেলা করে, কিন্তু হাতে থাকছে এবং ধোয়া হচ্ছে বারবার, জন্য কিন্তু অত বেশি টেক কেয়ার হয়। এর জন্য বেসিনে বা হচ্ছে আপনার ওয়াশরুমে হাতের ধোয়ার পর যাতে একটা ময়শ্চারাইজার দেন ওটার পাশেই রেখে দিবেন। এই অভ্যাসটা করলে হাতের ক্ষতি হবে না। শুধুমাত্র আমরা স্কিনের দিকে তাকাবো না, ফেসের স্কিন না, আমরা হাতে পায়ে সব জায়গায় আসলে এই জিনিসগুলো মেইনটেইন করা খুব বেশি দরকার। আমাদের একটা সময় হয়ে গেল বিরতি নিয়ে। দর্শক আপনারা দেখছেন রেনিক্স স্বাস্থ্য কথা, সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতি নিয়ে, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকের রেনিক্স স্বাস্থ্য কথায়। দর্শক, আজ আমরা কথা বলছিলাম গরমের সময় ত্বকের যত্ন নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন ডাক্তার সিনথিয়া আলো। আমরা সানবার্ন নিয়ে অনেক কিছু জানলাম যে আসলে কিভাবে এটাকে মেনটেন করতে হবে এবং কি কি প্রসাধনী আমরা ব্যবহার করলে আসলে স্কিনটাকে ভালো রাখতে পারবো। তো এই সানবার্নটা এখন তো বেশি হচ্ছে, যদি কারো ধরেন হয়ে গেল, হ্যাঁ, সানবার্ন হয়ে গেছে এবং সে খুব যন্ত্রণার মধ্যে আছে, সেই ক্ষেত্রে আসলে এটাকে ইনস্ট্যান্ট ভালো করা কি সম্ভব নাকি একটু সময় লাগছে? সানবার্ন যাদের হয়ে যায় ইমিডিয়েট দেখা যায় তারা এই সানবার্নটা রিমুভ করতে পারলে বেটার। এটা যদি স্থায়ী হয়ে যায় পরবর্তীতে দাগটা বসে যায় বা হচ্ছে মেলানিন আরো বেশি ট্রিগার হয়, তো যাদের সানবার্ন হয় তাদের ক্ষেত্রে আমরা কিন্তু কিছু লেজার থেরাপি দেই, লেজার ট্রিটমেন্ট করে থাকি। লেজার ট্রিটমেন্ট ছাড়াও আদার্স কিছু অ্যাস্থেটিক প্রসিডিউর করে থাকি, সেটা কেমিক্যাল পিলিং হতে পারে, খুবই মাইল্ড, হ্যাঁ, আবার হচ্ছে কার্বন লেজার করে থাকি, এটাও খুবই কার্যকরী। কার্বন লেজারটা কি, একটা কার্বনের প্রলেপ দেওয়া হয়, উপরে যে ডার্ক
মানে হচ্ছে পিগমেন্টেশনটা পড়ে যায় এই কার্বন লেজারের মাধ্যমে টোটালটাই টেনে আসে। খুবই মাইল্ড থাকে লেজারের পরিমাণ, এটাতে ত্বকের কোনো ক্ষতি হয় না এবং অন্যান্য কোনো ক্ষতি সাইড এফেক্ট ছাড়াই এই সানবার্নটা রিমুভ করা সম্ভব। তো যাদের প্রথম দিকে বুঝতে পারে যে আমার সানবার্ন হচ্ছে, সেটা হাতে বা মুখে যেখানেই হোক, কার্বন লেজারের একটা সেশন বা তার কতটুকু পিগমেন্টেশন এই অনুযায়ী নিলে তার এটা থেকে টোটালি রিমুভ করা সম্ভব। আচ্ছা, এটা কি ধরনের এই যে এখন বিশেষ করে এই সময়টা যখন তাদের সানবার্নটা হচ্ছে, গরমের সময়টা, এই গরমটা যাওয়ার পরে কি নেওয়া উচিত নাকি এই সময়ে নিলেও তাদের কোনো অসুবিধা হবে না? এই সময়টাতে নেয়ার পর সে মেনটেন করবে কিছু জিনিস, তার এই মেইনটেন্সটা যদি ঠিক থাকে দেন পরবর্তীতে আর সানবার্ন হবে না। আচ্ছা, কারণ তখন সে প্রোটেকশনটা যেটা নেওয়া হবে এটা কিন্তু অন্যান্য সময় থেকে একটু ভিন্ন। একটু যদি শুনি যে কি ধরনের প্রোটেকশনটা দেখা যাবে কি আমরা যেই সানস্ক্রিন গুলো দেই সেটা তো হচ্ছে মিনারেল বেস সানস্ক্রিন গুলো বেশি দিয়ে থাকি। তো সেক্ষেত্রে তারা টিন্টেড সানস্ক্রিন গুলো ব্যবহার করলে সানবার্ন হওয়ার প্রবণতা টোটালি কমে যায়। আচ্ছা, হ্যাঁ, এই সময়টাতে মানে আমরা কিছু সাপ্লিমেন্ট দিই, হ্যাঁ ভিটামিন সাপ্লিমেন্ট গুলো দিই, এটাতেও দেখা যায় কি আমাদের মেলানিন ট্রিগার হবার প্রবণতা কম থাকে। তো এবং রাত্রে যখন তার স্কিন কেয়ার রুটিনটা আমরা মেনটেন করার জন্য কিছু মানে সিরাম দিয়ে দেই, যে এই সিরামগুলো আপনি এই একদিন পর পর বা 2 দিন পর পর এইভাবে ব্যবহার করতে হবে, সেটা মেনটেন করলে, সিরাম বলতে কি আমি আলফা আরবুটিন, অনেক সময় দেখা যায় নাইসিনামাইড দেই, সবাইকে আমি নাইসিনামাইড দেই না, বাট আলফা আরবুটিন, কজিক এগুলো ভালো ইফেক্ট করে সানবার্ন রিমুভ করার ক্ষেত্রে। তখন একটা রুটিন করে দিলে দেন আর সানবার্ন হওয়ার চান্স থাকে না, একদম কমে যায়। সানব্লকের ক্ষেত্রে একটু জানি যে মানে প্রথম প্রাইমারি স্টেজে তো হচ্ছে সানব্লক ইউজ করা, তো আসলে কোন ধরনের সানব্লকটা আসলে সবচেয়ে ভালো হয় আমাদের গরমের মধ্যে? আসলে হ্যাঁ, আমাদের রশ্মিতেই আলট্রাভায়োলেট রশ্মিতে দেখবেন এটাতে 3 ধরনের রশ্মি থাকে, ইউভিএ, ইউভিবি, ইউভিসি। তো ইউভিএ যেটা, সেটা দেখা যায় কি 9টার আগের অংশে এবং 4টার পরের, বিকেল 4টার পরের অংশে এটা আসে। তো এই যে 9টার থেকে 4টার সময় যে রোদটা থাকে এটা ইউভিবি, এটাতে বার্ন হওয়ার চান্স অনেক বেশি থাকে, এটা বেশি ক্ষতিকর আমাদের জন্য। তো এই ইউভিবি থেকে রক্ষা পাওয়ার জন্য আমার বিশেষ কিছু সানস্ক্রিন আছে, যে সানস্ক্রিনগুলোতে টাইটানিয়াম অক্সাইড, হ্যাঁ, জিঙ্ক অক্সাইড ব্যবহার করা হয় এবং এটা ত্বকের জন্য ভালো, অক্সিডাইজড হয় না। এবং এগুলো যখন ব্যবহার করা হয় তখন দেখবেন তার মানে লাইট ওয়েট হওয়ার কারণে বা সেনসিটিভ স্কিনের জন্য এটা ভালো কাজে দিবে। আগে যেটা হতো সানস্ক্রিনে অ্যাভোভেনজোন একটা ইনগ্রেডিয়েন্ট থাকে, এটা থাকার কারণে এটা হোয়াইট একটা হ্যাঁ হোয়াইট কাস্ট থাকতো, যেটা কিন্তু ওটা যদি না দেয়া হয় তাহলে আর আসে না। এবং পিএ দেখবেন প্লাস 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 লেখা থাকে 3টা বা 4টা, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এটা কি ডিরেকশন দেয়? ডিরেকশনটা হচ্ছে মানে আপনি যখন একটা আলট্রাভায়োলেট রশ্মি থেকে প্রোটেকশন দিচ্ছেন, ব্রড স্পেকট্রাম এটার উপর ডিপেন্ড করছে। এখন সান প্রোটেক্টিং ফ্যাক্টর এসপিএফ, অনেকেই বলে যে আমি 50+ ইউজ করি, আমার তো আর কিছু লাগবে না, 2 ঘন্টা পর পর অ্যাপ্লাই করতে হবে না, ভুল কথা। এসপিএফ এর মানে এটা দিয়ে কি বোঝানো হয়, কতক্ষণ স্টে করবে, এটা লেয়ার না। হ্যাঁ, সান প্রোটেক্টিং ফ্যাক্টরটা কতক্ষণ থাকবে, 30+ হলেও দেখা যায় কি 2 ঘন্টা বড় জোর বা 1 ঘন্টা এরকম থাকে, কিন্তু 50+ হলে 2 to 2.5 আওয়ার্স বা হচ্ছে 2.5 আওয়ার্স এই পর্যন্ত থাকে। রিঅ্যাপ্লাই মাস্ট করতে হয়, মাস্ট লাগবে। আর হচ্ছে এসপিএফ 50 মানে যে তার আর কিছু লাগছে না তা না, তাকে ওই একই প্রসেসে যেতে হবে। আর সানব্লক ইউজ করলে আরেকটা সমস্যা হয়, যেটা হচ্ছে প্রচুর সোয়েটিং হয়, ঘেমে যায় মুখ। হ্যাঁ, সেই ক্ষেত্রে আসলে কি কোনো তারতম্য আছে যে প্রোডাক্টের মধ্যে চেঞ্জ করতে হবে? প্রোডাক্ট চেঞ্জ করতে হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় সানস্ক্রিন গুলো ডিপেন্ড করে কোন কোন কেমিক্যাল আছে। এখন অনেকের সেনসিটিভ স্কিনের জন্য যেগুলো মানে আসে সেগুলো ম্যাট, সেটাতে কিন্তু আপনার সোয়েট হওয়ার চান্স কম থাকে। ক্রিমি টেক্সচারে বেশি সোয়েট হয়, তো আপনার যার এটা সোয়েটিং হবে বা যার অয়েলি বেশি হবে সে ব্যবহার করবে জেল টাইপ। অনেক সময় অনেক ধরনের ফ্লেভার সহ বা অনেক ধরনের আদার্স কিছু টেক্সচার সহ সানস্ক্রিন গুলো তৈরি করা হয়। সেক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় লেখা আছে বিবি ক্রিম, যেগুলো আবার একটু ফাউন্ডেশনের মতো একটা টেক্সচার দিচ্ছে, সেগুলো কিন্তু থাকছে। এগুলো কি একই রকম কাজ করছে? কাজ করে।
আপনার কিন্তু বিবি ক্রিম যেটা এটা কিন্তু কাজ করে, আপনি ব্যবহার করতে পারেন। কারণ আপনি যদি একটা প্রপার সানস্ক্রিন ব্যবহার করেন, ফার্স্টে হচ্ছে আপনি যদি মনে করেন যে আমার সেনসিটিভ স্কিন, আমি এমন একটা সানস্ক্রিন ব্যবহার করতে যাচ্ছি কোনো ধরনের হেভি ওয়েট মনে হবে না, সেক্ষেত্রে বলবো মিনারেল সানস্ক্রিন ব্যবহার করবেন। অবশ্যই SPF 30 to 50 প্লাসের মধ্যে থাকতে হবে, এর নিচে হওয়া যাবে না। এটার পাশাপাশি আপনার যদি সেটা বিবি বা ফাউন্ডেশন বা এটার কিছু টেক্সচার থাকে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা রিঅ্যাপ্লাই কিন্তু মাস্ট করতে হবে, 2 ঘন্টা পর পর এটা রিঅ্যাপ্লাই করবে। এটা হচ্ছে নারী পুরুষ দুজনের ক্ষেত্রে। একটু জানি যে আমাদের শিশুদের ক্ষেত্রে, কারণ স্কুল তো এখনো বন্ধ হচ্ছে না, কারণ স্কুলে তো যাওয়া আসা করছে, তাদেরও তো সানবার্ন হচ্ছে, তাদের জন্য আসলে সানস্ক্রিনটা কেমন হওয়া উচিত? আমরা বড়রা যেটা ইউজ করছি সেটাই কি তাদেরকে দিব, নাকি তাদের জন্য একটু আলাদা থাকছে? বাচ্চাদের জন্য কিন্তু আমি 12 বছরের নিচে যারা, তাদের জন্য কিছু কিডস সানস্ক্রিন থাকে, সেইটাই আমি তাদের জন্য প্রেসক্রাইব করে থাকি। এবং প্রতিটা বাচ্চার ক্ষেত্রে 1 বছরের পর থেকে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করতে বলি। আচ্ছা, 1 বছর বয়স পর থেকে? হ্যাঁ, 1 বছরের পর থেকে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে এবং 12 বছরের নিচে পর্যন্ত সবাই কিডস সানস্ক্রিন ব্যবহার করবে। এবং কিডস সানস্ক্রিনটা ওরা যেহেতু রোদে মাঠে খেলাধুলা করে, সেদের ক্ষেত্রে তাদের হাতে পায়ে সব জায়গায়, বা সুইমিং শিখতে যায়, তাদের অবশ্যই ওয়াটার মানে হচ্ছে রেজিস্ট্যান্স এরকম সানস্ক্রিন ব্যবহার পাওয়া যায়। সে বিভিন্ন ব্র্যান্ডের থাকে কিডস সানস্ক্রিনগুলো, বাচ্চাদের জন্য খুব দরকারি। আদারওয়াইজ তাদের জায়গায় জায়গায় কিন্তু আনইভেন টোন ছোটবেলা থেকেই চলে আসে, দেখবেন গোড়ালি, ঘাড়ের পেছনে ডার্ক হয়ে যাচ্ছে। তো এগুলো আদার ইন্ডিকেশনও থাকতে পারে, কিন্তু সানবার্নও হতে পারে। তো আমি কিডস সানস্ক্রিনকে খুবই প্রেফারেবল হিসেবে কাউন্ট করি এবং প্রতিটা প্যারেন্টসকে আমি সাজেস্ট করি আপনার বাচ্চাকে 1 বছরের বড় হলে অবশ্যই সানস্ক্রিন দিতে হবে, কিডস সানস্ক্রিন। ওকে, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একদম শেষ মুহূর্তে একটু জানবো সংক্ষেপে, একদম মানে এত গরমের মধ্যে স্কিনটাকে ভালো রাখার জন্য ডেইলি একটা রুটিন বলে দেন, যেটা সকাল থেকে রাত ঘুমোতে যাওয়ার পর্যন্ত একজন নারী বা পুরুষ দুজনেই করবে। আচ্ছা, আমি নর্মাল স্কিন, কোনো সেনসিটিভিটি নেই বা কোনো ধরনের কোনো ইস্যুস নেই, তাদের ক্ষেত্রে একটা স্কিন কেয়ার রুটিন বলে দিচ্ছি। সকালে ঘুম থেকে ওঠার পর তার প্রথম কাজ হবে মুখটা ভালো মতো ধুয়ে ফেলতে হবে। খুব ভালো হয় যদি আইস ওয়াটারে ফেসটা ড্রিপ করা যায়। হ্যাঁ, এখন এটা অনেকেই বলে একটা গামলাতে বা বলে একটু আইস ওয়াটার নিয়ে সেটাতে যদি 1 থেকে 2 মিনিট আপনি মুখটা ড্রিপ করতে পারেন, সেটাতে আপনার কিন্তু ফেস মানে অনেক বেশি ফ্রেশ থাকে। হ্যাঁ, এটার পরে আপনি ডেইলি রুটিন স্টার্ট করলেন, একটা ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ধুলেন। এটা নর্মাল একটা ক্লিনজার হতে পারে, যেহেতু এখন অনেক গরম, ক্রিমি টেক্সচার ব্যবহার করবেন না, ফোমিং কোনো ক্লিনজার ব্যবহার করবেন উইথআউট কোনো ইনগ্রেডিয়েন্ট ছাড়া। কোনো ধরনের স্যালিসাইলিক, নায়াসিনামাইড, অন্য কোনো কিছু না, জেন্টেল একটা ক্লিনজার ব্যবহার করতে হবে। সেকেন্ড হচ্ছে, এটা ব্যবহার করার পর একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, ওয়াটার বা জেল বেসড, বিভিন্ন ব্র্যান্ডের আছে, যে কোনো একটা নর্মাল, কোনো কেমিক্যাল ছাড়া। এবং তারপরে একটা সানস্ক্রিন আপনার ত্বক অনুযায়ী ব্যবহার করতে হবে, সেটা রিঅ্যাপ্লাই করতে হবে 2 ঘন্টা পর পর, সেটা ঘরে থাকলেও মেঘ থাকলেও। এটা রাত্রের রুটিনে বাহির থেকে আসার পর অবশ্যই ভালো মতো ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন। যদি বাসায় শসা থাকে, শসা বা অ্যালোভেরা জেল যেটা থাকে, না, যেটা দেখবেন যে অনেকে গাছ থেকে কেটে বা পাতা থেকে দেয়, এটা না, এটা কিছু না। এরকম একটা পাওয়া যায় যে দেখবেন অ্যালোভেরা জেল, যাদের সেনসিটিভিটি নেই তারা এটা টোটাল মুখে অ্যাপ্লাই করবে। জেলটা দেখবেন এটাতেও অনেক মানে সুদিং একটা ফিল হবে এবং সানবার্ন হলে এটাও রিমুভ হয়। এটার পরে সে একটা ময়শ্চারাইজার দিবে, দেওয়ার পর যদি কোনো স্পেসিফিক সিরাম দিতে হয় তখন দিবে, আদারওয়াইজ এই সামারে না দেয়াই বেটার। সিরামটা না ইউজ করে জাস্ট একটা ময়শ্চারাইজার দিলে কিন্তু স্কিন ভালো থাকছে। হ্যাঁ, আর পানি খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, টক দই, ডায়েট ব্যালেন্স একটা ডায়েট, এটা মেনটেন করলেই ঠিক থাকবে। ডাক্তার সিনথিয়া আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন আজকে আপনি আমাদের। আপনাকে অনেক থ্যাঙ্কস। ধন্যবাদ দর্শক আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু স্কিনের জন্য সবচাইতে মূল মন্ত্র, সুস্থ রাখার জন্য। আর পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া এবং সুষম খাদ্যাভ্যাস তৈরি করা, যেখানে থাকবে প্রচুর ফলমূল এবং শাকসবজি। সুস্থ থাকবেন এই গরমে যদি আপনি এগুলো মেনটেন করে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখাবো অন্য কোনো পর্বে। আজ বিদায়।